আমার ব্যাংক অ্যাকাউন্টে 80 লাখ টাকা ছিল, ব্যাংক স্টেটমেন্ট পুরো জেনুইন ছিল, বাট স্টিল আমার ভিসা রিজেক্ট হয়েছে। এই লাইনটা গত মাসে আমি একটি স্টুডেন্টের মুখ থেকে শুনছি যার কানাডার ভিসা রিজেক্ট হয়েছে, নট বিকজ তার কাছে এনাফ টাকা ছিল না, বাট বিকজ তার ফাইন্যান্সিয়াল যে প্রিপারেশন এন্ড প্ল্যানিং ওয়াজ এক্সট্রিমলি উইক। মোস্ট স্টুডেন্ট স্পেন্ড 6 months to take preparation for IELTS. They go through all this struggle of reading, writing, and the nervousness of speaking, and finally they achieve 6.5, and many cases 7. But then, just because of this simple, avoidable mistakes, their visa was rejected. 6 মাস থেকে 1 বছরের hard work gone, just like that. So আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে financial documents is not something that you prepare at the last minute. It's something that you should start preparing before you even open any IELTS book. So আমরা আজকে 4টা টপিকস নিয়ে ডিসকাস করব, বাট এই 4টা টপিকস এর মধ্যে আমি যে জিনিসগুলো ইনক্লুড করব, আপনি যদি মেক শিওর করতে পারেন এই জিনিসগুলো আপনি অন দা লাইন এন্ড জেনুইন রাখছেন, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনার ভিসা হবে। বাট ওই কান্ট্রি যদি ইচ্ছা করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ভিসা না দেয়, সেটা হচ্ছে ডিফারেন্ট। আমাদের সেকশন নাম্বার 1 হচ্ছে why financial documents matter and why they take time. সেকশন 2 তে আমি লিস্ট করব all the financial documents required based on unique scenario. নাম্বার 3 তে আমরা ডিসকাস করব 4টা প্রাইমারি কমন মিস্টেকস যেটা বাংলাদেশি স্টুডেন্টসরা মেক করে, এন্ড নাম্বার 4 এ আমি আপনাদেরকে ক্লিয়ার কিছু স্টেপ বাই স্টেপ প্রিপারেশনের গাইডলাইন দিব যেটা আপনারা এই মুহূর্তে থেকে স্টার্ট করতে পারেন যদি আপনি নেক্সট 6 মান্থস অথবা 1 ইয়ারে দেশের বাইরে পড়াশোনা করতে চান। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আমার 2 পার্ট করতে হয়েছে বিকজ এই ভিডিওটাতে আমি এত পরিমাণে রিসোর্স দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে, এটা অ্যাকচুয়ালি অনেক লং একটা ভিডিও হয়ে গেছে। সো আই ওয়ান্ট ইউ গাইজ নট টু জ্যাম ইউর ব্রেইন কমপ্লিটলি অন ওয়ান ভিডিও, দ্যাটস ওয়াই আই মেড ইট 2 পার্টস। ফার্স্ট পার্ট দেখার পরে সেকেন্ড পার্টের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা গিয়ে সেকেন্ড পার্টটাও দেখে আসতে পারেন। And if this is your first time seeing me, my name is Sultan. I help Bangladeshi students make a smart study abroad decision based on their goals, ambition, their profile, expectation, budget, and all the other small little details. So after watching this video, if you still think you need my assistance, description একটা লিংক দেওয়া থাকবে, ওখানে একটা one-on-one consulting session book করতে পারবেন, and I'm looking forward to speak to you guys. So আমাদের section 1 very straightforward. কেন ফাইন্যান্সিয়াল এই ডকুমেন্টস গুলো এত ইম্পর্টেন্ট? সো আপনি যখন স্টুডেন্ট ভিসায় কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেন, ওদের ভিসা অফিসাররা নিজেদেরকে একটা কোর প্রশ্নই করে, এই স্টুডেন্ট কি আমার দেশে এসে খরচ চালাতে পারবে কিনা, নাকি সে আমার গভর্নমেন্টের জন্য একটা লায়াবিলিটি হয়ে যাবে। কারণ কানাডার আইন অনুযায়ী আপনি যদি কানাডাতে পড়াশোনা করতে এসে পড়াশোনা ছেড়ে দিয়ে অ্যাসাইলাম সিক করেন, আনটিল অর আনলেস ইউ ফাইন্ড এ হাউস, ইউ ফাইন্ড এ জব, দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ টু প্রোভাইড ইউ দ্যাট সাপোর্ট, এন্ড এট সাম কেসেস দে উইল অলসো ফান্ড ইউ টু লার্ন ইংলিশ, জয়েন ডিফারেন্ট ক্লাবস এন্ড সোসাইটিস। সো ইটস এ হিউজ কস্ট যেটা কোনো কান্ট্রি করতে চায় না, নট দে শুড, বিকজ ইউ আর কামিং টু স্টাডি ইন দেয়ার কান্ট্রি, নট টু পুট দেমসেলফ ইন ট্রাবল। তাই তারা 3টা জিনিস খুবই ক্রিটিক্যালি ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে পুলিশের K9 ডগ এর মতো করে দেখে, যেটাকে ফরেনসিক লেভেল চেকিং ও বলা যেতে পারে। এই 3টা জিনিসের নাম্বার 1 হচ্ছে সোর্স অফ ফান্ড, আপনার টাকাটা আসলে আসছে কোত্থেকে। নাম্বার 2 ট্রানজাকশন হিস্ট্রি, গত 4 থেকে 6 মাসে আপনার অ্যাকাউন্টে কি লজিক্যাল ট্রানজাকশন আছে কিনা। নাম্বার 3 স্পন্সর ক্রেডিটেবিলিটি, আপনাকে যে স্পন্সর করতেছে তার ইনকাম অ্যামাউন্টের সাথে আপনার ব্যাংকের যে লেনদেন বা অ্যাক্টিভিটিস সেটা কি ব্যালেন্স করে কিনা। নাও হিয়ার ইজ সামথিং মোস্ট স্টুডেন্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দিস ডকুমেন্টস আর নট জাস্ট পেপারস দ্যাট ইউ সাবমিট, এগুলো হচ্ছে আপনার ফ্যামিলির একটা ফাইন্যান্সিয়াল স্টোরি, এন্ড দ্য প্রবলেম ফর মেনি বাংলাদেশি স্টুডেন্টস ইজ দ্যাট স্টোরি টেক্স মান্থস টু বিল্ড। আপনি 2 মাসে একটা সলিড ব্যাংক স্টেটমেন্ট বানাতে পারবেন না, আপনি হঠাৎ করে লামসাম একটা অ্যামাউন্ট ডিপোজিট করলে সেটাও লজিক্যাল হয় না। আই উড সে ইট ক্লিয়ারলি, this is why you need to fix your aim first, so you know what are the requirements for that country. Once you have your target set and know their requirement, তারপরে আসেন এবার আপনি IELTS নিয়ে কাজ করা, আপনার ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নিয়ে কাজ করা, দেন হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, কি করবেন, সেগুলো আসবে পরে। বাট সবার আগে আপনাকে আপনার টার্গেট সেট করতে হবে। আপনি IELTS দিয়ে তারপরে কান্ট্রি চুজ করবেন, কোর্স, সিটি, ইউনিভার্সিটি চুজ করবেন। এভাবে যদি আপনি করেন, আপনি অলরেডি 6 মাস পিছিয়ে যাবেন। ওকে, নাও দ্যাট ইউ নো যে এটা আসলে কেন এত ইম্পর্টেন্ট, লেটস টক অ্যাবাউট যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এন্ড এই পার্টটা লং হবে আনফরচুনেটলি গাইস। সো ইফ ইউ নিড টু গো গ্র্যাব এ টি অর কফি, ডু ইট নাও, বাট আই ওয়ান্ট ইউ টু ওয়াচ দিস হোল পার্ট। আপনার যদি এটা রিপিটেড শোনা লাগে, ব্যাকে গিয়ে এটা রিপিট করে শুনবেন। ইফ দেয়ার ইজ এনিথিং আই ওয়ান্ট ইউ টু টেক ফ্রম দিস ভিডিও, ইটস দিস পার্ট। সো ফোকাস অন দিস। তো চলুন দেখি কি কি ডকুমেন্টেশন লাগবে। আমি কানাডাকে এক্সাম্পল হিসেবে ধরতেছি, বাট এই রিকোয়ারমেন্টস গুলা সামওয়্যার সেম ফর UK, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এন্ড মেনি মোর কান্ট্রিজ। আপনারা স্ক্রিন
স্ক্রিনে এখন একটা চার্ট দেখতে পারবেন। আমরা যখন কোনো স্টুডেন্টের জন্য একটা প্ল্যান করি, দিস ইজ দ্য চার্ট উই ফলো। সো এখানে আমরা আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলোকে দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে আপনার ব্যাংকিং রিলেটেড ডকুমেন্টস, আর একটা হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড। সো লেটস স্টার্ট উইথ আপনার ব্যাংক রিলেটেড ডকুমেন্টস। সো ব্যাংক রিলেটেড ডকুমেন্টস আপনার কি লাগবে? অ্যাজ ইউ ক্যান সি, আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, যেখানে আপনার ব্যাংক কনফার্ম করবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি আছে ফর দ্য ডিউরেশন অফ 4 months, 6 months or even a year. আপনার ব্যাংক ইউজুয়ালি খুবই ইজিলি ইস্যু করে দিবে as long as you have a healthy history in your bank. Number 2, which is very critical, এটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। Most embassies want to see at least 6 months of bank statement, এবং তারা কি কি দেখতে চায়? Consistent balance, not money that just showed up over the night. স্পন্সর যদি মান্থলি 1 লাখ টাকা আর্ন করে, তাহলে ডেফিনেটলি ওনার অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি স্টে করছে for the last 4 months or 6 months or 10 months. They want to see those activities and a consistent balance. Then আরেকটা জিনিস ওরা চেক করে, সেটা হচ্ছে আপনার ব্যাংকে কি রেগুলার ট্রানজাকশন আছে কিনা, নাকি আপনি জাস্ট 30 লাখ টাকা ডিপোজিট করছেন পরে দিয়ে এটার কথা ভুলে গেছে। What this means is, ধরেন যদি আপনার এভরিডে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট হয়, তাহলে ডেফিনেটলি এই অ্যাকাউন্টটা থেকে মোস্ট লাইকলি ইউ আর পেইং টু বাই শার্ট, আপনি গ্রোসারিজ করতে পে করতেছেন অথবা অন্যান্য খরচে পে করতেছেন, অর ইভেন ইউ আর সেন্ডিং মানি থ্রু দিস অ্যাকাউন্ট টু সামওয়ান এলস দ্যাট ইউ ও সাম মানি টু। সো এই যে একটা হিস্ট্রি ট্রানজাকশনস, এটাও অনেক বড় একটা রোল প্লে করে, কারণ এই ট্রানজাকশন গুলোর মাধ্যমে ওরা বুঝতে পারে যে এটা একটা অ্যালাইভ অ্যাকাউন্ট, ইটস নট লাইক এ সেটআপ দ্যাট ইউ ক্রিয়েটেড সামথিং জাস্ট ফর দ্য ভিসা। এখন এইখানে একটা ঝামেলা সবাই করে ফেলে, সেটা হচ্ছে আপনার ব্যাংককে আপনি রিয়ালিস্টিক দেখাইতে গিয়ে উল্টা আপনি একটা ফ্রডের মতো করে ফেলেন। কি, আপনার ব্যাংক থেকে আপনি সকালে 90 লাখ টাকা ডিপোজিট করতেছেন, কালকে আপনি 1 লাখ টাকা উইথড্র করতেছেন, পরের দিন আবার আপনি 1,50,000 টাকা ডিপোজিট করতেছেন, আবার উইথড্র করতেছেন। সো এই যে হিউজ একটা অ্যামাউন্ট আপনি লেনদেন করতেছেন, বি কেয়ারফুল, বিকজ প্রত্যেকটা ইমিগ্রেশনের ওয়েবসাইটে দেওয়া আছে যে আপনার যদি বিগ অ্যামাউন্ট অফ মানি লেনদেন হয়, ফর এক্সাম্পল নিউজিল্যান্ডের ক্ষেত্রে সেটা সামথিং নিয়ার $1,500 নিউজিল্যান্ড ডলার, যদি এই অ্যামাউন্টের উপরে অথবা নিচে আপনি ট্রানজাকশন করেন, তাহলে আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে যে এই ডিপোজিটটা কোথায় গেছে অথবা কোত্থেকে আসছে। সো এই ভুলটা করেন না, লজিক্যাল একটা ট্রানজাকশন রাখেন। বাট হ্যাঁ, যদি আপনার একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট হয়, তাহলে অবভিয়াসলি আপনার ব্যাংকে ডেইলি 10 লাখ টাকাও ঢুকতে পারে, আবার 15 লাখ টাকাও বের হতে পারে। দ্যাটস এ ডিফারেন্ট ফ্যাক্ট। নেক্সট হচ্ছে আপনার স্পন্সর, তার স্যালারির একটা রিফ্লেকশন থাকতে হবে। সো উনি যদি একটা ব্যাংকের ম্যানেজার হয়, ডেফিনেটলি ওনাকে 2 লাখ টাকা ক্যাশ দিচ্ছেন না স্যালারি, রাইট? ইটস বিং অটো ডিপোজিটেড টু ইউর স্পন্সরস ব্যাংক অ্যাকাউন্ট। সো এই যে একটা রিফ্লেকশন, এই রিফ্লেকশনটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এন্ড ফাইনালি ওরা দেখতে চায় যে আপনার কাছে এনাফ টাকা আছে। সো এই হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম্বার 1, ব্যাংক রিলেটেড ডকুমেন্টস। এখন আমরা মুভ করব ক্যাটাগরি নাম্বার 2 তে, যেটা হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড। এন্ড দিস ইজ হোয়ার most applicant fails, because hey, if you have money in your bank account, it definitely came from somewhere, কোন একটা ব্যবসা থেকে, কোন একটা রেন্ট থেকে, কোন একটা ইনভেস্টমেন্ট থেকে। Submit those documents, it's so simple. So let's jump into it. Number 1, income tax. আপনার স্পন্সর লাস্ট 2 ইয়ার্স এ যে আর্নিংটা করছে, তার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। সো ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনার অ্যাসেসমেন্ট সার্টিফিকেট, এই রিলেটেড ডকুমেন্টস গুলো সাবমিট করতে হয়। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন, আপনার স্পন্সর হোক সে বিজনেসম্যান হোক তিনি কোনো একটা কোম্পানির এমপ্লয়ি, উনি যে মান্থলি অথবা ইয়ারলি যে একটা স্যালারি পাচ্ছে অথবা বিজনেস থেকে একটা প্রফিট করতেছে, এই অ্যামাউন্ট গুলো যেন ক্লিয়ারলি আপনার ট্যাক্স অ্যাসেসমেন্টের মধ্যে, রিটার্নের মধ্যে ইনক্লুডেড থাকে। দেন আপনি যে সিএ ইভ্যালুয়েশন করবেন, মেক শিওর করবেন আপনার বিজনেসের সব ধরনের নাম্বারস, আপনার ডিউ অ্যামাউন্টস, আপনার অ্যাসেটস, এভরিথিং রিলেটেড টু ইউর সিএ রিপোর্ট যেন আপনার ট্যাক্স রিপোর্টের সাথে অ্যালাইন করে। এগুলোর পাশাপাশি আপনাকে অবভিয়াসলি টিন, যদি বিজনেস করে বিন, ট্রেড লাইসেন্স, আপনি যদি বিজনেসের লোকেশনটা রেন্ট করেন তাহলে রেন্ট রিসিটস, ওন যদি করেন তাহলে অবভিয়াসলি সেখানে আপনার খতিয়ান, দলিল, এই রিলেটেড ডকুমেন্টস গুলো দেখাবেন। দিস অ্যাডস ক্রেডিটেবিলিটি টু ইউর এন্টায়ার ফাইন্যান্সিয়াল পিকচার। নেক্সট, প্রুফ অফ ইনকাম। আপনার স্পন্সর যদি এমপ্লয়ার থাকে তাহলে লাস্ট 6 মান্থস এর তার পে স্লিপ দিবেন। আপনার স্পন্সর যদি বিজনেস করে তাহলে লাস্ট 6 মান্থস এর অ্যাকাউন্টিং এর যে বুক অথবা রিসিটস থাকে সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন, অর ইভেন জাস্ট আ শিট অফ হাউ মাচ ইউ সোল্ড এভরি ডে, এরকম একটা ডকুমেন্টস থাকে, ইউজুয়ালি এক্সেল শিট থাকে মডার্ন বিজনেসের। এই ডকুমেন্টসটা সাবমিট করতে পারেন। এন্ড মেক শিওর করবেন আপনি উইকলি অথবা মান্থলি যে প্রফিটটা করতেছেন সেটা যেন আপনার স্পন্সরের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে একটা রিফ্লেকশন থাকে। আপনি হয়তো সবকিছু সাবমিট করতেছেন, ভাবতেছেন যে ওরা চেক করবে না, বাট ওরা হচ্ছে যে কোনো একটা মান্থ ধরবে, দেখবে যে আপনার এই মান্থে আপনি আর্ন করছেন লেটস সে 10 লাখ, সো আপনার এই মান্থে ব্যাংকে অ্যাকচুয়ালি ডিপোজিট হয়েছে কত, আপনি যে অ্যামাউন্ট আপনার ট্যাক্স অথবা সিএ তে ক্লেম করছেন ওই অ্যামাউন্টের সাথে কনসিস্টেন্ট কোন একটা অ্যামাউন্ট কি আপনার ব্যাংক অ্যাকাউন্টের এন্ডিং ব্যালেন্সের সাথে অ্যাড হয়েছে কিনা। সো অনেকগুলো ক্রিটিক্যাল পিস আছে যেগুলো দেখে ভিসা অফিসার আসলে মেক শিওর করে যে এই মানিটা আপনার। প্রুফ অফ ইনকাম ইজ ওয়ান অফ দ্যাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, ইন দ্য পাস্ট অস্ট্রেলিয়া যখন বাংলাদেশকে লেভেল 2 তে রাখছে অথবা 1 এ রাখছে, অনেকেই একটা এফটিআর দেখাতেন এবং এক্সপ্লেন করতেন যে এটা আপনার ল্যান্ড সেলের এফটিআর। দ্যাট আনফরচুনেটলি ডাজ নট ওয়ার্ক এনিমোর, ইট নেভার ওয়ার্কড ফর কানাডা আনলেস ইউ হ্যাভ দ্য ট্রেস অফ দ্য মানি, যে এই হচ্ছে আপনার বায়ার, তার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে মানিটা আসছে। একটা ট্রেল যদি আপনি দেখাতে পারেন, এনি কান্ট্রি উইল অ্যাকসেপ্ট ইট। হাউএভার দ্যাট ওয়াজন্ট
দ্য কেস ফর বাংলাদেশি স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর অস্ট্রেলিয়া। এখন থেকে আপনি যদি কোনো ধরনের ল্যান্ড সেল দেখাতে চান, মেক শিওর করবেন 100% আপনার কাছে ওটার পেপার ট্রেল আছে, আদারওয়াইজ দে ওয়ন্ট অ্যাকসেপ্ট ইট। ফাইনালি, আপনি যদি কোনো রেন্টাল অথবা এগ্রিকালচারাল ল্যান্ড ওন করে থাকেন এবং সেগুলো থেকে যদি আপনার ইনকাম হয়, তাহলে আপনার ল্যান্ড ওনারশিপ, খতিয়ান, এগ্রিকালচারাল সেলস রিপোর্ট অথবা রেন্ট রিসিটস, ইউনিয়ন থেকে সার্টিফিকেট টু কন্ডাক্ট বিজনেস দেয় অনেক সময়, সেই সার্টিফিকেট, রেন্টাল এগ্রিমেন্ট উইথ দ্য টেনেন্টস, এরকম আরো অনেকগুলো ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে। আই নো ইট অল অফ আস স্টিল গেট ক্যাশ ফর রেন্ট। আপনি যদি ক্যাশ রেন্ট পান, আপনার রেন্ট রিসিট, রেন্ট এগ্রিমেন্ট, এই জিনিসগুলো সাবমিট করবেন এবং এক্সপ্লেইন করবেন যে আপনি টাকাটা ক্যাশে পাচ্ছেন এবং টাকাটা অমুক দিনে অথবা অমুক উইকের অমুক দিনে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। আর যদি আপনি অ্যাকাউন্টে ডিপোজিট না করেন, এটা যদি আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার স্পেন্ড করেন, সেটা ওদেরকে বলে দিবেন যে আমি যে অ্যামাউন্ট আমার রেন্ট থেকে পাই সেটা আমার ফ্যামিলি যে এক্সপেন্ডিচার হয় সেখান থেকে চলে যায়, সেটাতে আমি ইউজ করি। এন্ড ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে, সেটা হচ্ছে সিএ সার্টিফাইড ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আপনার স্পন্সর যদি কোনো বিজনেস ওন করে অথবা ম্যাসিভ অ্যামাউন্ট অফ প্রপার্টি ওন করে, তাহলে তার প্রপার একটা সিএ রিপোর্ট করে এটা রিপোর্টটা সাবমিট করে দেবেন আপনার অ্যাপ্লিকেশনের সাথে। বাট লাইক আই সেড বিফোর, মেক শিওর করবেন সিএ অ্যাসেসমেন্টে আপনার টোটাল যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেটা অ্যাটলিস্ট পাস্ট ইয়ারের ট্যাক্সের সাথে একটা কনসিস্টেন্সি আছে। যেমন আপনি পাস্ট ইয়ারে দেখাচ্ছেন যে আপনি ওন করতেছেন 10 কোটি টাকার অ্যাসেট, আর আপনার সিএ রিপোর্টে দেখাচ্ছে 8 কোটি টাকা। ডাজন্ট অ্যালাইন সামওয়্যার ইন দ্য স্টোর। সো এই অ্যালাইনমেন্ট গুলো এবং কনসিস্টেন্সি গুলো মেক শিওর করার চেষ্টা করবেন। সো প্রুফ অফ ইনকাম হিসেবে আপনাকে কি কি সাবমিট করতে হবে? ইনকাম ট্যাক্স রিলেটেড ডকুমেন্টস, প্রুফ অফ ইনকাম, অ্যাসেট ডকুমেন্টস এন্ড সিএ রিপোর্ট। এখন এই চারটা জিনিসই ডাবল এজড সর্ড। এই ডকুমেন্টস গুলো যদি আপনি জেনুইনলি লজিক্যালি অ্যাড না করতে পারেন, ইট ক্যান হার্ম ইউর ভিসা। বা এই ডকুমেন্টস গুলো যদি আপনি লজিক্যালি অ্যাড করে এক্সপ্লেনেশন লিখে দেন, ইট উইল হ্যাভ এ সিগনিফিক্যান্ট পজিটিভ ইম্প্যাক্ট ইন ইউর ভিসা ডিসিশন। এন্ড দ্যাট ব্রিংস আস টু আওয়ার ফাইনাল পয়েন্ট অফ সোর্স অফ ফান্ড। সেটা হচ্ছে আপনাকে দুইটা এক্সপ্লেনেশন লেটার সাবমিট করতে হবে। ইউজুয়ালি বাংলাদেশে মোস্ট এজেন্সি একটা সাবমিট করে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট। ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট নিয়ে কথা বলি। ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট কিছু না, আপনার ফাদারের একটা স্টেটমেন্ট, আপনার ছবি থাকবে, আপনার বাবার ছবি থাকবে, নিচে আপনার ফাদারের একটা ওথ থাকবে, এন্ড দেন তার ইনকাম, কত টাকা সে ইনকাম করতেছে, তার ইনকাম সোর্স গুলা কি কি, সে কিভাবে আপনাকে প্ল্যান করে সাপোর্ট করার জন্য, সে কতটুকু অ্যাসেট ওন করে, তার কি কি লায়াবিলিটিস আছে, তার কিভাবে সে আপনাকে স্পন্সর করবে, সেই ক্রেডিটাবিলিটিটা কি, এই সব কিছুই ওই ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটে লেখা থাকে এবং সাইন করা থাকে, যেটা কাইন্ড অফ একটা বন্ডের মতো। সো ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা আপনার স্পন্সরের। সেকেন্ড যে এক্সপ্লেনেশনটা লাগবে সেটা হচ্ছে আপনার, এবং এই এক্সপ্লেনেশনটা আমি চাই আপনারা আপনাদের ফুল ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টটা থাকবে এই ডকুমেন্টের একদম সবার উপরে রাখবেন। এখানে কি থাকবে তাহলে? এই লেটারটা হবে ফার্স্ট ডকুমেন্ট যেটা ইমিগ্রেশন অফিসার দেখবে, এবং এই ডকুমেন্টটাতে আপনি একটা ওভারভিউ লিখবেন যে ভিসা অফিসার নেক্সট পেজেস গুলোতে কি এক্সপেক্ট করতেছে। সো আপনি লিখবেন যে আপনার কাছে কত টাকা অ্যাভেলেবল আছে, আপনার টিউশন ফিস কত, আপনার স্পন্সর কিভাবে এই টাকাটা পে করার জন্য প্ল্যান করতেছে এই ইয়ার এবং নেক্সট ইয়ার এবং নেক্সট ইয়ার্স। এই ডিগ্রি করার পর আপনার আরওআই কেমন হবে, আপনি কেমন রিটার্ন পাবেন আপনার ইনভেস্টমেন্টের উপর, মানে বেসিক্যালি আপনার ক্যারিয়ার গ্রোথে কিভাবে হেল্প করবে। সো এই সব কিছু আপনি একটা সুন্দর এক্সপ্লেনেশন করে লিখে দিবেন। এন্ড দ্য মেইন রিজন ফর দিস ইজ when you do it in a perfect fashion, এই জিনিসটা অনেক সময় প্রোঅ্যাক্টিভলি ভিসা অফিসারের একটা এক্সপেকটেশন সেট করে দেয়, which is most of the cases a positive expectation যে নাম্বার 1 this guy is very organized, নাম্বার 2 this guy is genuinely interested, কারণ আপনি সবকিছু অনেক লজিক্যালি এবং সুন্দর একটা ফ্লোতে আনছেন। নাম্বার 3 and listen to this very carefully, আপনি যদি ভিসা অফিসারের লাইফ ইজি করেন when he is reviewing your documents, ও হচ্ছে আপনার লাইফ ইজি করবে to get the visa। সো আমরা চেষ্টা করি এরকম একটা ব্রড এক্সপ্লেনেশন সাবমিট করতে যেটা ভিসা অফিসারের টোন অথবা মুড সেট করতে হেল্প করবে। সো ওভারঅল কি কি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস লাগবে বুঝে গেছেন। যদি মনে হয় যে কোনো পার্ট আপনি হারাই গেছেন, গো ব্যাক, ওয়াচ দিস এন্টায়ার ভিডিও এন্ড মেক শিওর যেভাবে ভিডিওতে এক্সপ্লেন করা হয়েছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো সেভাবে সাবমিট করতেছেন।